আমাদের ভারতের অনেকেই বলে থাকে এবং অনেক নেতাকর্মীরা বলে থাকে যে বাংলাদেশকে না খাইয়ে মারবো। বাংলাদেশকে আলু দেব না, পেঁয়াজ দেব না, এক্সট্রা কিছুই দেব না। ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে কিছুই দেব না, বাংলাদেশ হয়ে পড়ে যাবে। এক কথায় বলতে গেলে ভারত ছাড়া বাংলাদেশ অচল, এরকমটাই অনেকে বলে থাকে। কিন্তু বাংলাদেশ ছাড়া ভারত কি অচল না সচল? হ্যাঁ ভিউয়ার্স, আজকে সায়েন্স ফ্রি ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিওর উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আর ভিডিওটার শিরোনামটা আপনাদেরকে আমি একটু পরে শোনাচ্ছি। ভিডিওটার শিরোনামটা হচ্ছে বাংলাদেশ ছাড়া ভারতের অর্থনীতি অচল কেন? আসলে কি বাংলাদেশ ছাড়া আমাদের ভারতের অর্থনীতি অচল? তো ভিউয়ার্স, আশা করি আজকের সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। দেখুন, আমাদের ভারতের অনেকেই কিন্তু অহংকার করে বলে থাকে বাংলাদেশকে এটা সেটা। এখন কথা হচ্ছে, বাংলাদেশ আয়তনে ছোট একটা দেশ, তো বাংলাদেশ ছাড়া আসলে কি ভারত অচল? তো ভিউয়ার্স, আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন শো উইথ রুবাইত ইউটিউব চ্যানেল। আপনাদেরকে আর দেরি করতে চাচ্ছি না, চলো লেটস গেট স্টার্টেড। যদিও ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে, কিন্তু তারপরও ভারতের অর্থনীতি দারুণভাবে বাংলাদেশের উপরেই নির্ভরশীল। তাই বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যের হিসাব নিকাশ অনেকটা ভারতের অর্থনীতির উত্থান পতন নির্ভর করে। ভারতের শীর্ষ রপ্তানি বাজারের তালিকায় বাংলাদেশের অবস্থান অষ্টম। আবার ভারত যেসব দেশ থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আয় করে তার মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে কিন্তু বাংলাদেশ। তাছাড়াও ভারত বাংলাদেশে প্রচুর পরিমাণে খাদ্য রপ্তানি করে থাকে, যেমন চিনি, গম, চাল, ডাল, পেঁয়াজ, রসুন, ভোজ্য তেল ইত্যাদি। আর বাংলাদেশ যদি ভারত থেকে এসব পণ্য আমদানি করা বন্ধ করে দেয় তাহলে বিরাট ক্ষতির মুখে পড়বে কিন্তু ভারতের অর্থনীতি, এবং ভারতীয় কৃষকদের আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। অর্থাৎ ভারত বাংলাদেশে বিদ্যুৎ, তুলো ও খাদ্য ইত্যাদি রপ্তানি করে বিপুল পরিমাণ অর্থ আয় করে থাকে, যা তাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এইবার বিশাল বিপদের মুখে পড়তে চলেছে ভারত, কারণ এখন আর বাংলাদেশে তাদের অনুগত সরকার শেখ হাসিনা ক্ষমতায় নেই। এখন বাংলাদেশের ক্ষমতায় বসেছে ডক্টর ইউনূসের মতো তীক্ষ্ণ অর্থনৈতিক জ্ঞানসম্পন্ন প্রধান উপদেষ্টা। তাই বলা যায় যে এইবার ভারত ভীষণ চাপের মধ্যেই পড়তে চলেছে। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে বাংলাদেশে প্রায় 5 লাখ ভারতীয় কাজ করে থাকে, যাদের পাঠানো টাকায় ভারতের অর্থনীতি টিকে আছে। প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় $5 বিলিয়ন নিয়ে যায় এই ভারতীয় কর্মচারীরা। ভারতীয় ব্যাংকিং খাত থেকে শুরু করে বিদ্যুৎ খাত থেকে শুরু করে গার্মেন্টস শিল্প এলাকায় সবখানেই কিন্তু ভারতীয়দের নিয়োগ করে থাকে বাংলাদেশি ব্যবসায়ীরা। তবে সব ব্যবসায়ীরা না, কিছু কিছু ভারতীয় দালাল ব্যবসায়ী আছে যারা বাংলাদেশের বড় বড় কারখানায় ভারতীয়দের নিয়োগ করে থাকে, যাতে করে ভারতের সুদৃষ্টি তাদের উপরে থাকে। যেখানে বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক বেকার রয়েছে সেখানে ভারতীয়দের চাকরি দেওয়া হতো শেখ হাসিনার আমলে, কিন্তু এমনটা আর ঘটবে না। আস্তে আস্তে সবাইকে ছাঁটাই করছে বাংলাদেশ সরকার এবং ভারতীয়রা নিজ দেশে ফিরে যাচ্ছে। এতে করে ভারত বাংলাদেশ থেকে যেসব রেমিটেন্স আয় করত সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, ভারতের বিদ্যুৎ খাতেও বড় ধরনের লোকসান দেখা দিয়েছে গত 1 মাসে। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে বাংলাদেশে আদানি গ্রুপ প্রতি বছর 1000 থেকে 1200 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানি করে মিলিয়ন মিলিয়ন ডলার আয় করে থাকে। এমনকি যেখানে 4 থেকে 5 টাকা ইউনিট বিদ্যুতের দাম, সেখানে তারা 2 থেকে 3 গুণ বেশি দামে বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিক্রি করত, যা প্রায় 12 থেকে 15 টাকা ইউনিট পর্যন্ত। কিন্তু শেখ হাসিনার সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসে এই বিদ্যুৎ আর নেবে না। ভারত যদি স্বল্প মূল্যে বাংলাদেশকে বিদ্যুৎ দিতে পারে তাহলে ভারতীয় বিদ্যুৎ নেবে বাংলাদেশ, অন্যথায় বেশি দাম দিয়ে ভারতের কাছ থেকে আমরা বিদ্যুৎ কিনব না। ফলে বিদ্যুৎ খাতেও ভারতের কিন্তু মিলিয়ন মিলিয়ন ডলারের লস হচ্ছে। এটা স্বাভাবিক। দেখুন, বিদ্যুৎ যে ক্রয় করে বাংলাদেশ ভারতের কাছ থেকে, তো এটার ইউনিট হিসেব করলে এত বেশি দাম রাখে, এটা তো কোনো ভালো দিক আমি দেখতে পাচ্ছি না। আমাদের ভারত তো এখানে এখন তো বাংলাদেশ বিদ্যুৎ এখান থেকে ক্রয় করবে না। যদি বাড়তি দামে এখান থেকে যদি ক্রয় করতে হয় তাহলে তো বাংলাদেশ করছে না, তাহলে তো এখানে আমাদের ভারতের লস হচ্ছে। কি বলবো আর, সত্যি ডক্টর মোহাম্মদ ইউনূস খুবই ইন্টেলিজেন্ট। তিনি দেশের টাকা কোনোভাবেই নষ্ট হতে দেবে না। বাংলাদেশ যদি ভবিষ্যতে ভালো কিছু করতে চায় তাহলে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরেই করতে হবে, কারণ উনি খুবই বিচক্ষণ এবং খুবই বুদ্ধিমান একজন মানুষ।
তো চলুন বাকি অংশটা দেখে আসি। বন্ধুরা, এবার যদি আমরা ভারতের পর্যটকের কথা বলি, তাহলে প্রতি বছর কিন্তু লক্ষাধিক পর্যটক ভারতে ঘুরতে আসে। 2023 সালের একটি রিপোর্ট অনুযায়ী 2023 সালেই ভারতে 1,07,167 জন ট্যুরিস্ট ঘুরতে গিয়েছিল, যার মধ্যে বাংলাদেশি ট্যুরিস্টই ছিল 37,464 জন। তাই বলা যায় যে ভারতীয় ট্যুরিস্ট খাত অনেকটাই বাংলাদেশের উপরেই নির্ভরশীল, এবং বাংলাদেশি ট্যুরিস্টরা প্রতি বছর ভারতে ঘুরতে গিয়ে লাখ লাখ টাকা খরচ করে। যেহেতু ভারত একের পর এক বাংলাদেশের ক্ষতি করছে, তাই বাংলাদেশিদের হৃদয়ে ভারতের বিরুদ্ধে এক প্রকার ঘৃণা জন্মে গেছে। তাই বর্তমানে বাংলাদেশিরা আর ভারতে ঘুরতে যেতে চায় না। তাই পর্যটন খাতেও বিশাল লোকসানের মুখে পড়তে চলেছে ভারত সরকার। বন্ধুরা, এবার যদি আমরা চিকিৎসা খাতের কথা বলি, তাহলে প্রতি বছর কিন্তু বাংলাদেশ থেকে অসংখ্য রোগীরা ভারতে চিকিৎসার জন্য যায়। বিশেষ করে ভারতের মাদ্রাজ ও দিল্লিতে চিকিৎসার জন্য যেয়ে থাকে বাংলাদেশিরা। যদি আমরা গত কয়েক মাসের রিপোর্ট দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশিরা কিন্তু বর্তমানে চিকিৎসার জন্য ভারত যাচ্ছে না, কারণ ভারতীয়দের তুলনায় বাংলাদেশের চিকিৎসার মান এখন অনেক ভালো। এছাড়াও জটিল চিকিৎসার জন্য মানুষ সিঙ্গাপুর যেতেই বেশি পছন্দ করে থাকে। তাই আস্তে আস্তে বাংলাদেশি রোগীরা কিন্তু ভারতে যাওয়া বন্ধ করে দিচ্ছে। ফলে ভারতের অনেক হসপিটালও বন্ধ হয়ে যেতে পারে, কারণ ভারতের অনেক হসপিটাল কিন্তু বাংলাদেশকে টার্গেট করেই তৈরি করা হয়েছে। বন্ধুরা, এবার যদি আমরা ভারতের সেভেন সিস্টার্সের দিকে তাকাই, তাহলে ভারতের এই সেভেন সিস্টার্স কিন্তু পুরোপুরি বাংলাদেশের উপরে নির্ভরশীল। তাদের মূল ভারতের সাথে তেমন কোনো যোগাযোগ নেই, এমনকি মূল ভারত থেকে তারা পুরোপুরি বিচ্ছিন্ন। তাদের মধ্যে যোগাযোগ হয়ে থাকে মাত্র ছোট শিলিগুড়ি করিডোরের মাধ্যমে, যাকে চিকেন নেক নামে সবাই চিনে। আর মাত্র অতটুকু পথ দিয়ে ভারত তাদের সেভেন সিস্টার্সের সাথে তেমনভাবে যোগাযোগ রক্ষা করতে পারে না। তাদের বাংলাদেশকে প্রয়োজন। ভারতের ওই সেভেন সিস্টার্স মূলত বাংলাদেশের মংলা সমুদ্র বন্দর ও চট্টগ্রাম সমুদ্র বন্দরের উপরে নির্ভরশীল। মূল ভারত থেকে প্রোডাক্ট তারা বাংলাদেশের সেসব বন্দরকে ব্যবহার করে নিয়ে যায়। এমনকি ভারতের ওই সেভেন সিস্টার্স বাংলাদেশের অনেক প্রোডাক্টের উপরে নির্ভরশীল, বিশেষ করে এলপিজি গ্যাস। ভারতের সেই সেভেন সিস্টার্সে যত প্রকার এলপিজি গ্যাস যায়, সব কিছু যায় কিন্তু বাংলাদেশ থেকে। এছাড়াও বাংলাদেশের কাছ থেকে বিদ্যুৎ কেনে তারা কিন্তু বিদ্যুৎ পায়। আমরা যদি তাদের সেই রাজ্যগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিই, তাহলে কিন্তু সে সেভেন সিস্টার্স অন্ধকারে থাকবে। এটা কিন্তু সত্যি, আসলে বিষয়টা আমার অজানা ছিল। সেভেন সিস্টার্স বাংলাদেশের উপর তাহলে অনেকটা নির্ভরশীল। তার সাথে আমি যতটুকু দেখলাম, বাকি অংশটা তো দেখবই, যতটুকু দেখলাম এখানে তো বাংলাদেশের উপর অনেকটাই ভারতের অর্থনীতি নির্ভরশীল। ঠিক আছে, চিকিৎসা খাত, ট্যুরিজম খাত। আমার দেখা মতে বাংলাদেশের অধিকাংশ মানুষ আগে ভারতে ঘুরতে আসতো, চিকিৎসা নিতে আসতো। তো রিসেন্টলি সংখ্যাটা কমেই যাচ্ছে। হ্যাঁ, আসলে কমার অনেক কারণ রয়েছে, এগুলো আপনারা কম বেশ সবাই জানেন, আমি বিস্তারিত আর বলতে যাচ্ছি না। এখানে আমাদের ভারতের অনেক ভুল রয়েছে, যার ফলে বাংলাদেশিরা এখন ভারতকে আর দেখতে পারছে না, যার ফলে বাংলাদেশের সঙ্গে আমাদের ভারতের সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে। এই বিষয়টা আসলেই খুবই খুবই দুঃখজনক। তাহলে চলুন ভিউয়ার্স বাকি অংশটা দেখে আসি। এমনকি বর্তমানে গুঞ্জনও শোনা যাচ্ছে যে ভারতের সে সেভেন সিস্টার্স আলাদা রাষ্ট্র তৈরি করতে যাচ্ছে, এবং তারা নাকি স্বাধীনতা চাচ্ছে। ফলে অস্থিরতা তৈরি হতে পারে পুরো ভারতীয় উপমহাদেশ জুড়ে। এমনকি ভারত বাংলাদেশ যুদ্ধও লাগতে পারে। এটাকে মাথায় রেখে ডক্টর মোহাম্মদ ইউনূস ইতোমধ্যে ঘোষণা দিয়েছে যে সে নাকি আমেরিকার কাছ থেকে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র ক্রয় করবে। বাংলাদেশ আমেরিকার কাছ থেকে কি কি অস্ত্র ক্রয় করবে সে সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখুন। ও 2024 সালে এসে ভারত বাংলাদেশ যুদ্ধ লাগলে কি হতে পারে সে সম্পর্কেও জানতে আমাদের ডান পাশের ভিডিওটি দেখুন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন, আমিও দেখলাম। তো বিস্তারিত বিষয়টা আশা করি সবাই বুঝতে পেরেছে। তো সত্যি বলতে বাধ্য হচ্ছি, বাংলাদেশের উপর ভারত অনেকটাই নির্ভরশীল। হ্যাঁ, আমাদের ভারতের যারা যারা বলেন যে বাংলাদেশ ভারত ছাড়া চলতে পারবে না, বাংলাদেশ পারবে। হ্যাঁ, বাংলাদেশ পারবে, তবে ভারত বাংলাদেশ ছাড়া অনেক দিক থেকেই, বেশিরভাগ দিক থেকে আটকে যাবে। রেমিটেন্স বিষয়টা আমি আমার বলছি, ঠিক আছে? আপনারা তো এখানে দেখলেন, ভিডিওতে দেখলেন, রেমিটেন্স বিষয়টা আমি বুঝিয়ে বলছি। শুধু ভারত নয়, পৃথিবীর যতগুলো দেশ রয়েছে সবগুলোই রেমিটেন্সের উপর নির্ভরশীল। রেমিটেন্স যত বেশি, দেশের
অর্থনীতি তত বেশি চাঙ্গা। বুঝতে পেরেছেন? রেমিটেন্স হচ্ছে একদম এনার্জি ড্রিঙ্কসের মতো। হ্যাঁ, যেটা না থাকলে দেশের অর্থনীতি শেষ। ঠিক বাংলাদেশ হচ্ছে ভারতের রেমিটেন্স। বিষয়টা আমি আবার বলছি, মানে বাংলাদেশ হচ্ছে চতুর্থ স্থানে যেখান থেকে ভারত বেশি পরিমাণে রেমিটেন্স পায়। হ্যাঁ, মানে চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। তো একবার ভাবুন, যদি সেই রেমিটেন্স কমে যায় তাহলে কি হতে পারে? কি হতে পারে? আশা করি আর এক্সট্রা ভাবে এক্সপ্লেন করতে হবে না। রেমিটেন্স কমে গেলে অর্থনীতি ডাউন হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে? বাংলাদেশের বর্তমান অর্থনীতি কিন্তু খুবই ভালো। সেটাও কিন্তু রেমিটেন্সের উপর নির্ভরশীল। ঠিক আছে? বাংলাদেশের এমন কি কেউ রয়েছে যে ভারতের রেমিটেন্সে ভারত দ্বারা রেমিটেন্স আসবে বাংলাদেশে, এটার উপর নির্ভরশীল? একদমই নয়। কিন্তু ভারতের অনেক নাগরিক যারা বাংলাদেশে কাজ করে এবং বাংলাদেশের মধ্যে বিদ্যুৎ, তারপর আলু, পেঁয়াজ, কাঁচামাল এগুলো বাংলাদেশের কাছে বিক্রয় করে, এখান থেকেও কিন্তু বিপুল পরিমাণ রেমিটেন্স আসে। তো সেই জায়গা থেকে বাংলাদেশ, আমি রিসেন্টলি দেখতে পাচ্ছি বাংলাদেশ অনেক কিছু ক্রয় করছে না। ঠিক আছে? তো এগুলো কিন্তু ভারতের লস। আর কি বলবো? এখানে যারা নেতাকর্মী রয়েছেন, যারা বাংলাদেশকে এটা করবো সেটা করবো বলেন, নেতাকর্মীদের কিন্তু ব্যাগ ভর্তি টাকা রয়েছে। আমার আপনার মতো সাধারণ মানুষের কিন্তু নেই। তো একবার ভাবুন, যদি বিপদে পড়ি তাহলে আমরা পড়বো, নেতাকর্মীরা পড়বে না। ওনারা শুধু মাইকের সামনে এসে বক্তৃতা দিতে পারে। ঠিক আছে? এটা করবো বাংলাদেশকে, সেটা করবো। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন। হ্যাঁ, আমিও কিন্তু বিস্তারিত বিষয়টা বুঝতে পেরেছি এবং আমিও কিন্তু আমার ব্যক্তিগত মতামত আপনাদের মাঝে প্রকাশ করেছি। দেখুন, এই বিষয়টা আমি শর্টলি আবারও আপনাদেরকে এক্সপ্লেন করছি। বাংলাদেশ কিন্তু ভারতের জন্য খুবই প্রয়োজন। ঠিক আছে? বাংলাদেশ ভারত ছাড়া অচল নয়, কিন্তু বাংলাদেশ ছাড়া ভারতের অর্থনীতি অনেকটাই ডাউন হয়ে যাবে। ঠিক আছে? কেন হয়ে যাবে সেটা তো দেখলেন। দেখুন, বাংলাদেশ থেকে যদি মানুষ ঘুরতে না আসে ভারতে, মানে টুরিস্ট না আসে, তাহলে একটা বড় পরিমাণের অর্থনৈতিক ধাক্কা কিন্তু এখান থেকেও খেতে হচ্ছে। যদি চিকিৎসা খাতে না আসে, এখান থেকেও কিন্তু খেতে হচ্ছে। দেখুন, যারা চিকিৎসা খাতে আসে, যারা টুরিস্ট আসে, তাদের জন্য কিন্তু মানে বাংলাদেশ কেন্দ্রিক কিন্তু অনেক শপ রয়েছে, অনেক মানে দোকান রয়েছে। ঠিক আছে? অনেক হসপিটাল রয়েছে। তো সেই জায়গা থেকে এগুলোর কি হবে? সব লসের উপর যাবে। এখানেও কিন্তু অর্থনীতির বড় একটা ধাক্কা আসছে। ঠিক আছে? এবং বাংলাদেশ যদি এই কাঁচামাল, আলু, পেঁয়াজ, চিনি এগুলো না ক্রয় করে, এখানেও কিন্তু একটা ধাক্কা রয়েছে। বাংলাদেশ যদি বিদ্যুৎ ক্রয় না করে, এখানেও কিন্তু একটা ধাক্কা রয়েছে। তো সবকিছু যদি অ্যাডজাস্ট করি তাহলে ধাক্কার অভাব নেই। মানে অর্থনীতি কতটা ডাউন হতে পারে আশা করি বুঝতেই পারছেন। তো ভারতের যে মন্ত্রীরা রয়েছেন, তারা আপনারা তো মাইকের সামনে এসে অনেক বক্তৃতা দেন, বাংলাদেশকে না খাইয়ে রাখবো, এটা সেটা। বাংলাদেশ না খেয়ে থাকবে না। না খেয়ে থাকবে ভারতের মানুষ, কৃষকরা, যারা বাংলাদেশে কেন্দ্রিক, মানে যাদের বিজনেসটা বাংলাদেশে আলু, পেঁয়াজ যাবে, যারা এই কেন্দ্রিক বিজনেসটা করে, তারা তাদের সর্বোচ্চটা দিয়ে সব খরচ করে এখানে আলু করে, পেঁয়াজ করে, চাষ করে আর কি। তাদের অবস্থাটা কি হবে? আপনার আমার মতো সাধারণ মানুষের অবস্থাটা কি হবে? তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক করবে। বিদায় নিচ্ছি, এখানে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।